ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেসপিরেশন। এ যে অক্সিজেনই গ্রহণ হয় এবং কার্বন ডাইঅক্সাইড যে বেরিয়ে যায় সে বিষয়ে একটা এক্সপেরিমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। রেসপিরেশন এর সংজ্ঞা হচ্ছে, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে সেলের মধ্যে হচ্ছে অক্সিজেন প্রবেশ করবে, জটিল যে যৌগগুলো আছে সেগুলোকে অক্সিডাইজড করে সরল ফর্মে নিয়ে আসবে আর একই সাথে সে এনার্জি প্রডিউস করবে। আর রেসপিরেশনের কে বোঝানোর জন্য যে কেমিক্যাল ফর্মুলাটা করা হয় সেটা হচ্ছে এটা আমরা সবাই জানি, C6H12O6। এখানে 6 অণু অক্সিজেন এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়। এখানে যত মোল পরিমাণ অক্সিজেন ব্যবহার হয় ঠিক তত মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। সাথে উৎপন্ন হয় হচ্ছে 6 মোল পরিমাণ পানি এবং সাথে উৎপন্ন হয় হচ্ছে এনার্জিটা এটিপি ফর্মে উৎপন্ন হয়। তো এই পরীক্ষা চালানোর জন্য আমাদের যে রিকোয়ারমেন্টগুলো দরকার সেগুলো হচ্ছে চায়না রোজ, গ্লাস টিউব, কনিক্যাল ফ্লাস্ক, বিকার, স্ট্যান্ড অ্যান্ড ক্ল্যাম্প, স্মল টেস্ট টিউব, পটাশিয়াম হাইড্রোক্সাইড পিলেট, কর্ক, ওয়াটার, ভ্যাসলিন। এখানে আমি প্রসিডিওরটা ব্যাখ্যা করতেছি না, আমি জাস্ট এটা হচ্ছে ওভারঅল সেট আপ। এখানে একটা হচ্ছে স্ট্যান্ড এবং ক্ল্যাম্প দেখা যাচ্ছে, এখানে কনিক্যাল ফ্লাস্ক, এখানে ছোট্ট একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড আছে, যেমন টেস্ট টিউব উইথ পটাশিয়াম হাইড্রোক্সাইড পিলেটস। এখানে করলা অফ চায়না রোজ। এটা হচ্ছে গ্লাস টিউব, এটা হচ্ছে বিকার, আর এটা হচ্ছে বিকারে কিছু পরিমাণ ওয়াটার রাখা আছে। এই সেট আপে যদি আমরা পুরো বিষয়টাকে রাখি তাহলে দেখা যাবে যে কিছু সময় পর এই গ্লাস টিউবের মধ্যে দিয়ে পানি উঠতে শুরু করবে। কোনো না কোনো ফোর্সের কারণে তো এই পানি উঠতে শুরু করতেছে। তাহলে এখানে কোন ফোর্সটা কাজ করতেছে? এখানে কি ক্যাপিলারি অ্যাকশন কাজ করতেছে, না এখানে কোনো ভ্যাকিউম তৈরি হয়েছে যেই কারণে এই ভ্যাকিউমের প্রেশারের কারণে পানি উপরের দিকে উঠতে শুরু করছে? যদি এটা ক্যাপিলারি ফোর্স হয় তাহলে এটার ডায়ামিটার তো এত বেশি হওয়ার কথা না। হ্যাঁ, ক্যাপিলারি ফোর্সের কারণে কিছু পরিমাণ পানি উঠতে পারে, বাট কন্টিনিউয়াস পরিমাণ পানি উঠতেই থাকবে এটা আসলে তো মেনে নেওয়া যায় না। তার মানে এখানে আমরা ধরে নিতে পারি যে এখানে হচ্ছে কোনো না কোনোভাবে এখানে ভ্যাকিউম তৈরি হচ্ছে। এখানে কীভাবে ভ্যাকিউম তৈরি হচ্ছে সেই বিষয়টা এখন জানবো। এই এক্সামটা করার আগে এখানে আমরা যে এক্সপেরিমেন্টটা করার আগে এখানে যে আমরা হচ্ছে চায়না রোজের করলাটা নিলাম, এখানে আমরা কোনো সবুজ অংশ রাখিনি। আমি যদি তোমাদেরকে একটা ছবি দেখানোর চেষ্টা করি, এখানে এক্সপেরিমেন্ট করার আগে আমাদের যে চায়না রোজটা প্রোভাইড করা হয়েছিল সেই চায়না রোজ থেকে এর যে সবুজ অংশটা আছে, এই যে এই হাড়টাতে হচ্ছে সবুজ অংশটা, আর এই অংশটাতে কোনো সবুজ অংশ নেই। সবুজ অংশটা এই ফুলের এই অংশ থেকে সম্পূর্ণভাবে আলাদা করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সবুজ অংশ থাকলে কি সমস্যা? কেন সবুজ অংশ আলাদা করে নেওয়া হয়েছে? আমরা জানি যে প্রত্যেকটা সেলে সালোক সংশ্লেষণ হয়, কিন্তু সব সেলে কি ফটোসিনথেসিস হয়? সব সেলে ফটোসিনথেসিস হয় না। ফটোসিনথেসিস শুধুমাত্র সে সকল সেলেই হবে যে সকল সেলের প্লাস্টিডগুলোর মধ্যে ক্লোরোফিল নামক পদার্থ থাকবে, অর্থাৎ যেগুলো ক্লোরোপ্লাস্ট হবে। যদি ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে তাহলে সেখানে ফটোসিনথেসিস হবে, আর যদি ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ না থাকে তাহলে সেখানে ফটোসিনথেসিস হবে না। যেহেতু আমরা এক্সপেরিমেন্ট করার আগে জবার যে সবুজ অংশটা ছিল অর্থাৎ বীতির যে অংশটা ছিল সেই অংশটাকে আলাদা করে ফেলাইছি, এরপর আর কিন্তু জবা ফুলের মধ্যে কোনো সবুজ অংশের উপস্থিতি নাই। মানে ওই সব অংশে প্লাস্টিড সবুজ বর্ণের কোনো কণিকা ধারণ করে না। প্লাস্টিড ধারণ করে, কিন্তু অন্য কোনো ধরনের প্লাস্টিড ধারণ করে, অন্য কোনো ধরনের রঙিন পিগমেন্ট ধারণ করে, ক্লোরোফিল নামক কোনো পিগমেন্ট ধারণ করে না। তার মানে ওই ফুলের ওই সব অংশটাতে কিন্তু, আমি যদি ছবিটা দেখানোর চেষ্টা করি, ফুলের এই সব অংশটাতে কিন্তু কোনো ধরনের
ফটোসিনথেসিসে হবে না, বাট স্টিল নাও এখানে রেসপিরেশন হতে থাকবে। রেসপিরেশনে কি হয়? রেসপিরেশনে অক্সিজেন গ্রহণ হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। রেসপিরেশনে অক্সিজেন গ্রহণ করা হয় এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এবার আমি যদি তোমাকে আরেকটা ছবি দেখানোর চেষ্টা করি। এ হচ্ছে টোটাল সেট আপ। তো যখন আমরা এই সেট আপটা করি তখন হচ্ছে কিছু পরিমাণ অ্যাটমসফিয়ারিক এয়ার তো এটার মধ্যে প্রবেশ করছে। তো অ্যাটমসফিয়ারিক এয়ারের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ছিল, অক্সিজেন ছিল, নাইট্রোজেন ছিল, আর অন্যান্য গ্যাসের মলিকুলগুলো ছিল। যেহেতু এটার মধ্যে ফটোসিনথেসিস হচ্ছে না, তার মানে এখানে কোনো অক্সিজেন উৎপন্ন হবে না। এখানে অক্সিজেনের পরিমাণ সেম থাকবে, বরং যেহেতু এখানে রেসপিরেশন হচ্ছে, এখানে অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। কারণ এই রেসপিরেশন হওয়ার কারণে প্রত্যেকটা সেল হচ্ছে অক্সিজেন শোষণ করে নেবে, অক্সিজেন গ্রহণ করে নেবে। তার মানে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে থেকে অক্সিজেনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে। আর এখানে যে কার্বন ডাইঅক্সাইডটা ছিল, সেই কার্বন ডাইঅক্সাইড কোথায় যাবে তাহলে? আমরা রিকোয়ারমেন্টের মধ্যে এখানে একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড পিলেট। এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা আমাদের যে কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ছিল, সে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। আমাদের কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইডটা ছিল, সে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করে ফেলবে। তার মানে দেখা যাচ্ছে কি ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। এই কারণে কি হয়, ওখানে একটা ভ্যাকিউম পরিস্থিতি তৈরি হয়, ভ্যাকিউম প্রেশার তৈরি হয়। আর ওই ভ্যাকিউম প্রেশারের কারণে ওই যে আমরা সেট আপটা দেখলাম আগে, সেই সেট আপের মধ্যে এই সেট আপের মধ্যে এখানে যে একটা গ্লাস টিউব আছে, সেই গ্লাস টিউবের মধ্যে দিয়ে পানি উঠতে থাকবে। আমি যদি তোমাদেরকে আরও একটা ক্লোজ ইমেজ দেখানোর চেষ্টা করি, দেখো এই যে এটা হচ্ছে ভ্যাসলিন করে দেওয়া হয়েছে। এখানে ভ্যাসলিন কেন করা হয়েছে? যেন আমার এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যে ভ্যাকিউম পরিবেশটা তৈরি হয়েছে, সেই ভ্যাকিউম পরিবেশটা যেন একদম স্বাভাবিক পরিস্থিতিতে আবার ফিরে আসতে না পারে। বাইরে থেকে যেন কোনো বায়ুর কণা ভেতরে প্রবেশ করে ভিতরের যে ভ্যাকিউম পরিস্থিতিটা আছে, সেই পরিস্থিতিটাকে যেন স্বাভাবিক অবস্থায় ফিরে না আসতে পারে, সেই জন্য হচ্ছে আমরা ভ্যাসলিন দিয়ে দিছি। আর এখানে কর্ক, এই কর্কের সাথে লাগানো ছিল হচ্ছে গ্লাস টিউব, আর গ্লাস টিউবটা হচ্ছে পানির মধ্যে চুবানো ছিল। সুতরাং যখন পানির মধ্যে চুবানো ছিল, তখন কিছু পরিমাণ পানি তো এটা গ্লাস টিউবের মধ্যে উঠাইছিল, কিন্তু যখন আমরা এই সেট আপটাকে কিছু সময়ের জন্য রেখে দিলাম, তখন দেখা গেল যে পানিটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করছে। যদি বিষয়টা ক্যাপিলারি অ্যাকশনের কারণে হইতো, তাহলে এই ঘটনাটা কিছু সময়ের মধ্যে ঘটতো। কিন্তু যেহেতু বিষয়টা প্রায় 45 থেকে 50 মিনিট পর হচ্ছে, তার মানে এই বিষয়টা এখানে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি ঘটছে, স্লোলি ঘটতেছে, বাট ঘটতেছে। তার মানে ধীরে ধীরে এখান থেকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে। যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখানে হচ্ছে রেসপিরেশনের সময় হচ্ছে অক্সিজেন গ্রহণ হচ্ছে, আমি এখানে কার্বন ডাইঅক্সাইড কমে যাচ্ছে, এটাকে আমি দুইভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আমরা ধরে নিলাম যে এখানে এখনও রেসপিরেশন শুরু হয় নাই। রেসপিরেশন যদি আমরা ধরে নিলাম যে রেসপিরেশন কনস্ট্যান্ট আছে, তার মানে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আগে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ছিল, তার চাইতে কার্বন ডাইঅক্সাইড কিছু সময় পর 45 মিনিট পর বা 50 মিনিট পর কার্বন ডাইঅক্সাইড অবশ্যই কমে যাবে। কারণ যেহেতু সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিলেট ছিল, সেই পটাশিয়াম হাইড্রোক্সাইডের পিলেট কার্বন ডাইঅক্সাইডগুলোকে গ্রহণ করে নেবে, সেখানে কার্বন ডাইঅক্সাইড একটা ভ্যাকিউম তৈরি হবে। আবার এখন আমরা ধরে নেব যে রেসপিরেশন শুরু হয়েছে। তো রেসপিরেশন হওয়ার কারণে কী হবে, যে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে অক্সিজেনটা ছিল, সেই অক্সিজেনটা হচ্ছে এই ফুলের যে অংশটা আছে, সেই অংশটা হচ্ছে অক্সিজেন গ্রহণ করে নেবে। তার মানে দেখা গেল যে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে অক্সিজেন যে জায়গাটুকু দখল করেছিল, সেই জায়গাটুকু খালি হয়ে গেল। কিন্তু
এই রেসপিরেশনের কারণে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। কিন্তু কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে গিয়ে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে জায়গাটুকু ছিল, যে জায়গাটুকু ফাঁকা ছিল, সেই জায়গাটুকু আবার পূরণ করতে পারবে না। সে আবার হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করবে। কেন বিক্রিয়া করবে? আমরা যদি এদিকে তাকাই, লা শাতেলিয়ারের প্রিন্সিপাল হচ্ছে যে আমরা এই বিষয়টা জানি যে কঠিন পদার্থের ঘনত্বের তেমন একটা পরিবর্তন হয় না, কারণ কঠিন পদার্থের অণু পরমাণুগুলো খুবই কাছাকাছি থাকে, কিন্তু গ্যাসের ঘনত্বের পরিবর্তন হয়। যেমন আগে যদি আমরা চিন্তা ভাবনা করি, যখন ধরো আগের যে ঘটনাটা ছিল, প্রথমে আমরা বললাম যে রেসপিরেশন শুরু হয় নাই, সেই অবস্থাতে একটা ঘটনা, সেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছিল, গ্যাসের ঘনত্ব কমে যাইতেছিল। আবার যখন অক্সিজেন নিয়ে নিতেছে, যদিও রেসপিরেশনের কারণে সম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, কিন্তু সেই কার্বন ডাই অক্সাইডটা ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে আর থাকতেছে না। আলটিমেটলি সেই কার্বন ডাই অক্সাইডটা ওই পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে যাচ্ছে। তার মানে যে ভ্যাকিউমটা কার্বন ডাইঅক্সাইডের জন্য হয়েছে, যে ভ্যাকিউমটা অক্সিজেনের জন্য হয়েছে, সেই ভ্যাকিউমটা আসলে পূরণ হওয়ার আর কোনো প্রসেসই থাকলো না। তার মানে সেখানে একটা ভ্যাকিউম তৈরি হবে, সেখানে একটা ভ্যাকিউম ফোর্স তৈরি হবে, সেই ভ্যাকিউম ফোর্সের কারণে পানি উপরের দিকে উঠতে থাকবে। তার মানে আমরা বুঝলাম যে আসলে এই প্রসেসটাতে কেন পানি উপরের দিকে উঠতেছে। এখন আমরা যখন এই বিষয়টাকে সিলেক্ট করলাম, মানে ফুলের কোন অংশটা নিব, আমি যদি তোমাদেরকে আরেকটা ছবি দেখানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে এইটা দেখো, এটা হচ্ছে ছোটো একটা টেস্ট টিউব। এই ছোটো টেস্ট টিউবের মধ্যে হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইনসার্ট করা হয়েছে, যেটা কিনা আমাদের এই কনিক্যাল ফ্লাস্কটার মধ্যে প্রবেশ করানো ছিল। আর এই পটাশিয়াম হাইড্রোক্সাইডের কারণে ওই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ধীরে ধীরে কমতেছিল। এখন এই ছবিটা দেখো, এই ছবিটার মধ্যে আমরা দেখতেছি যিনি এখানে কাজ করতেছেন, তিনি হচ্ছেন এই চায়না রোজ বা জবা ফুলের যে সবুজ অংশটা আছে, সেই সবুজ অংশটা ফুল থেকে আলাদা করে ফেললেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি ফুলের সবুজ অংশটাকে কেন আলাদা করে ফেললেন? আমরা জানি যে সবুজ অংশে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে, ক্লোরোপ্লাস্টের মধ্যে হচ্ছে ক্লোরোফিল পিগমেন্ট থাকে, ডিটেলসে যাচ্ছে না। তার মানে সোজা বাংলায় যদি আমি বলতে চাই, এখানে হচ্ছে ফটোসিনথেসিস ঘটবে, এখানেও রেসপিরেশন ঘটবে, বাট এই অংশটাতে শুধুমাত্র রেসপিরেশন ঘটবে, কোনো ফটোসিনথেসিস ঘটতেছে না। মানে এটা হচ্ছে শুধুমাত্র অক্সিজেন কনজিউম করবে আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দেবে। আর এখানে যে অংশটা আছে সেটা হচ্ছে উভয়টাই করবে, অর্থাৎ সে একবার কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে ফটোসিনথেসিসের জন্য, আর একবার অক্সিজেন গ্রহণ করবে হচ্ছে রেসপিরেশনের জন্য। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এই অংশটাকে কেন আলাদা করে দিয়েছি? এখানে দুইটা কারণ। একটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, মানে এখানে তো আমরা জানতে চাচ্ছি যে আসলে অক্সিজেন যে গ্রহণ হচ্ছে সেই বিষয়টা আমি জানতে চাই। তার মানে অক্সিজেনের সোর্স হচ্ছে শুধুমাত্র এই কনিক্যাল ফ্লাস্কে যে অ্যাটমসফিয়ার, সেটাই। কিন্তু আমরা যদি এখানে সবুজ অংশ নিয়ে কাজ করি, তাহলে এখানে অক্সিজেনের সোর্স হিসেবে কিন্তু এই সবুজ অংশটাও দায়ী থাকবে। তার মানে আমাদের পরীক্ষা করার ক্ষেত্রে একটা ঝামেলা তৈরি হতে পারে যে আসলে অ্যাটমসফিয়ারের অক্সিজেন কী পরিমাণ নিল, সেই বিষয়টা আসলে আমরা বুঝতে পারবো না। কিন্তু আমরা যদি সবুজ অংশটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বুঝতে পারবো যে অক্সিজেন কী পরিমাণ অ্যাটমসফিয়ার থেকে রেসপিরেশনের জন্য নিতে পারতেছে। আর এখানে আরেকটা বিষয় আছে যে আমরা যদি দুইটা বিক্রিয়া দেখার চেষ্টা করি, তাহলে বিষয়টা বোঝা যাবে। এটা হচ্ছে ফটোসিনথেসিসের বিক্রিয়া, এখানে হচ্ছে রেসপিরেশনের বিক্রিয়া। ফটোসিনথেসিসে হয় হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং 6 অণু অক্সিজেন ত্যাগ করে। আর রেসপিরেশনের ক্ষেত্রে 6 অণু অক্সিজেন গ্রহণ করে আর হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। কার্বন ডাইঅক্সাইড আলটিমেটলি কিন্তু আমাদের ওই এনভায়রনমেন্টটাতে থাকতেছে না, কিন্তু এখানে হচ্ছে অক্সিজেন আরও বেশি পরিমাণে তৈরি হয়ে যাচ্ছে। যদি অক্সিজেন এত বেশি পরিমাণে তৈরি হয়ে থাকে, তার মানে দেখা যাবে যে অক্সিজেন একটা সাপ্লাই এখানে চলে আসতেছে। তার মানে আমাদের ওই এক্সপেরিমেন্টের যে উদ্দেশ্যটা ছিল যে এখানে হচ্ছে ভ্যাকিউম তৈরি করার মাধ্যমে একটা ভ্যাকিউম প্রেশার তৈরি করা,
যে ভ্যাকিউম প্রেশারের কারণে হচ্ছে পানিগুলো উপরের দিকে উঠে থাকবে, সেই প্রক্রিয়াটা হবে না। কারণ দেখা যাচ্ছে যে এখানে একটা কন্টিনিউয়াস সাইকেল চলতে থাকবে, যে ফটোসিনথেসিস এক জায়গায় ধরলাম, আরেক জায়গায় হচ্ছে রেসপিরেশন ধরলাম। রেসপিরেশনের মধ্যে অক্সিজেন গ্রহণ করতেছে, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিতেছে। সেই কার্বন ডাইঅক্সাইডের কিছু অংশ হচ্ছে যে উদ্ভিদের সবুজ অংশটা গ্রহণ করতেছে, সে আবার হচ্ছে অক্সিজেন ছেড়ে দিতেছে। তো এখানে একটা সাইকেলের মতো একটা মানে কম বেশি এরকম একটা সাইকেলের মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, যেটা আসলে আমাদের এক্সপেরিমেন্টের মুখ্য উদ্দেশ্য না। তো আমাদের এক্সপেরিমেন্টটাকে হচ্ছে আমরা অন্য কোনো ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট রাখতে চাই না। আমরা শুধু একটা মাত্র ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই, 2-3টা ভেরিয়েবল নিয়ে একসাথে কাজ করতে চাই না, আমরা বাকিগুলোকে কনস্ট্যান্ট করে দেবো। আর এই জন্য হচ্ছে আমরা সবুজ অংশ নিয়ে কাজ করবো না। এখানে এটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় যে এখানে কী পরিমাণ পানি উঠতেছে সেটা দিয়ে আমরা কি অন্য কোনো কিছু ধারণা করতে পারি? আচ্ছা, ধরো আমি কনিক্যাল ফ্লাস্কের তো একটা আয়তন আছে, ধরে নিলাম ওই কনিক্যাল ফ্লাস্কের আয়তন হচ্ছে 100 মিলিলিটার। আমি ধরে নিলাম যে 100%, ঠিক আছে? কনিক্যাল ফ্লাস্কের আয়তন 100%। এই 100% জায়গার মধ্যে বায়ুর অণুগুলো আছে, বায়ুর অণুগুলো তো সমসত্ব মিশ্রণ অবস্থায় থাকে। তার মানে আমাদের এই ক্লাসের চারপাশে যে পরিমাণ বায়ুর যে কনসেন্ট্রেশন বা ঘনত্ব বা যে কোনো একটা পদার্থের মানে বায়ুর অণুগুলার যে কম্বিনেশন, ঠিক একই কম্বিনেশন কিন্তু এখানেও পাওয়া যাবে, এখানেও পাওয়া যাবে। তার মানে এখানেও কনিক্যাল ফ্লাস্ক এবং বাইরে উভয়টার মধ্যে হচ্ছে 72% 78% নাইট্রোজেন ছিল, 21% হচ্ছে অক্সিজেন ছিল এবং 0.04% কার্বন ডাইঅক্সাইড ছিল। এখান থেকে আমরা বলতে পারি যে তার মানে এখানে আমরা যদি ধরে নিই যে 100 মিলিলিটার বায়ু আছে, 100 মিলিলিটার বায়ুর মধ্যে মানে বললাম এইটার মধ্যে 21 মিলিলিটার হচ্ছে অক্সিজেন আছে, আর হচ্ছে 0.04 মিলিলিটার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আছে। এখন উদ্ভিদ কি পরিমাণ পানি মানে অক্সিজেন গ্রহণ করতেছে তার একটা ধারণা আমরা এখান থেকে পেতে পারি। যদি এটা আমরা মেজারিং গ্লাস টিউব নিতাম তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে কত মিলিলিটার পরিমাণ অক্সিজেন সেটাকে হচ্ছে অ্যাবজর্ব করে নিছে। এখানে অবশ্য তুমি বলতে পারো যে আচ্ছা এখানে তো কার্বন ডাইঅক্সাইডও নাই হয়ে যাচ্ছে, তাহলে সেই বিষয়টা কীভাবে করা সম্ভব? এটা জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশনের মাধ্যমে করা সম্ভব। ক্যালকুলেশনটা হচ্ছে এটা যে 0.04 প্লাস 21%, এই দুইটাই তো কম বেশি হচ্ছে, নাইট্রোজেনের লেভেলে কিন্তু কোনো কম বেশি হচ্ছে না। তাহলে আমাদের এখানে টোটাল আসে হচ্ছে 21.04%। কী পরিমাণ পানি উঠবে সেটা আমরা হচ্ছে মিলিলিটার এককে যদি নির্ণয় করি। এখন কী পরিমাণ পানি উঠলো, ওই যত মিলিলিটার পানি উঠলো সেটাকে আমরা 100% ধরলাম। ধরো পানি উঠছে মনে করো যে 7 মিলিলিটার, বাট আমরা এভাবে চিন্তা করবো যে 7 মিলিলিটার ইকুইভ্যালেন্ট টু 100%, ঠিক আছে? তাহলে 21.04% এটা ইকুইভ্যালেন্ট টু 100% মিলিলিটার পানি। তো সেখান থেকে হচ্ছে আমরা 1%-এর জন্য কত সেটা বের করে নেব, আর 21%-এর জন্য কত মিলিলিটার পানি উঠবে সেটা আমরা বের করতে পারবো। এখন কত মিলিলিটার পানি ওঠার কথা ছিল আর বর্তমানে কত মিলিলিটার পরিমাণ পানি উঠছে, তো এই দুইটার পার্থক্য থেকে আমরা বুঝতে পারি যে উদ্ভিদ আসলে কত মিলিলিটার অক্সিজেন এখনও ঘাটতি রাখছে। আর এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আসলে কত রেটে উদ্ভিদ অক্সিজেনকে নিজের মধ্যে নিচ্ছে সেই বিষয় সম্পর্কে আমরা একটা ধারণা পেতে পারি। এটা হচ্ছে আমার ওভারঅল ভিডিও। থ্যাংক ইউ।